আজকের ক্লাসে আমরা যেগুলো শিখব, আয়ত একক ভেক্টর কি, সরণ ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়, রাশি দেওয়া থাকলে কিভাবে ভেক্টর রাশির যোগ বা বিয়োগ অর্থাৎ লব্ধি বের করতে হয়, ভেক্টর বিভাজন এবং তার ব্যবহার কোথায় কোথায় রয়েছে, এবং গাণিতিক সমস্যার সমাধান করব। আয়ত একক ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অর্থাৎ XYZ। এক্স অক্ষ বরাবর আমরা যে একক ভেক্টরকে কল্পনা করে নিই, অর্থাৎ কখনো যদি আমরা কোনো বিন্দুকে পেতে হলে এক্স অক্ষ বরাবর যাই তাহলে আমরা আই দিয়ে সেটাকে প্রকাশ করে থাকি। যদি এক একক যায় তাহলে 1i, 2 একক গেলে 2i, এবং যদি নেগেটিভ দিকে যায়, যদি নেগেটিভ এক একক যায় তাহলে -1i, নেগেটিভ 2 একক গেলে -2i, অর্থাৎ নেগেটিভ মানে এক্স অক্ষ ঋণাত্মক দিক বরাবর। একইভাবে ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা জে এবং ওয়াই অক্ষ ঋণাত্মকের দিকে আমরা -j প্রকাশ করে থাকি, আর জেড অক্ষ বরাবর পজিটিভ কে এবং অপোজিট ডিরেকশন হলে নেগেটিভ কে দিয়ে প্রকাশ করে থাকি। অর্থাৎ আই জে কে হলো তিনটি একক ভেক্টর যেগুলো কিনা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাতে একক ভেক্টর হিসাবে ধরা হচ্ছে। তাহলে এই আই জে কে দ্বারা আমরা একটি বিন্দু বা একটা ফোটার অবস্থান ভেক্টরকে নির্দেশ করতে পারি। যেমন এখানে চিত্রে ডান পাশে P1 to 5 লেখা, এর মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর 1 একক, ওয়াই অক্ষ বরাবর 2 একক এবং জেড অক্ষ বরাবর 5 একক যেতে হবে। সুতরাং ওপি হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা হবে 1i + 2j + 5k। একইভাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও কিউ সমান -2i + 1j + 5k। তাহলে যদি আমরা পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব, অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত যে ভেক্টর রাশিটা তৈরি হলো সেই পি কিউ, এটাকে আমরা সরণ ভেক্টর বলতে পারি। এই পি কিউ ভেক্টর অর্থাৎ অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা সরণ ভেক্টর, আমরা পূর্ববর্তী ক্লাসে পড়েছিলাম অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। অর্থাৎ ও কিউ থেকে ওপি বিয়োগ করলেই কিন্তু আমরা পি কিউ ভেক্টরটি পেয়ে যাচ্ছি। এখন দেখো পি কিউ ভেক্টরটি তাহলে কীভাবে পেলাম। ও কিউ ভেক্টর থেকে ওপি ভেক্টর অর্থাৎ -2i থেকে i যদি বিয়োগ করি তাহলে -3i, জে থেকে যদি 2j বিয়োগ করি তাহলে -j, এবং 5k থেকে 5k বিয়োগ করলে 0k থাকে। তো 0k না লিখলেও চলবে, শুধু -3i -j লিখলেই হবে। এখন যদি তোমাকে সেই সরণ ভেক্টরের মানটি বের করতে বলে তাহলে তুমি সূত্রে চলে যাবে √3² + 1² + 0²। এটা কোথা থেকে এসেছে এটা দেখার জন্য একটু লেফট সাইডে চলে আসো। দেখো লেফট সাইডে আমি মান নির্ণয় কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি। কোনো একটা ভেক্টর যদি 2i + 5j হয় তাহলে তার মানকে আমরা মডুলাস a দ্বারা প্রকাশ করে থাকি অথবা শুধু a দ্বারা প্রকাশ করে থাকি। মডুলাস এর উপরে তীর চিহ্ন মানে হলো ওই তীর চিহ্নটা উঠে যাওয়া, অর্থাৎ শুধুমাত্র মান প্রকাশ করে। তাহলে শুধুমাত্র রুট দিব, দেওয়ার পরে যে ভেক্টর রাশিটার যে আই এর সাথে যে মানটা থাকবে সেটার স্কোয়ার করব, প্লাস জে এর সাথে যে মানটা থাকবে সেটার স্কোয়ার করব, প্লাস কে এর সাথে যে মানটা থাকবে সেটার স্কোয়ার করে দিব। তাহলে আমরা যে কোনো একটা ভেক্টর রাশি থাকলে তার মান বের করতে পারবো। এইভাবে অসংখ্য ভেক্টর রাশির আমরা মান বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। এখন আসো ভেক্টর বিভাজন কি। ভেক্টর বিভাজন মানে হচ্ছে আমরা একটা ভেক্টরকে দুইটি ভেক্টর রাশির যোগফল আকারে প্রকাশ করব। অর্থাৎ ধরে নাও এখানে আর হলো একটি ভেক্টর, আর ভেক্টরটিকে আমরা পি এবং কিউ ভেক্টরের যোগফল আকারে লিখলাম। অর্থাৎ তুমি উল্টা চিন্তা করতে পারো, ধরে নাও পি এবং কিউ দুটি ভেক্টর, তাদের লব্ধি হলো আর, তাহলে আমরা এটাও বলতে পারি আর হলো পি এবং কিউ ভেক্টরের যোগফলের সমান। এখন তোমার ইনফরমেশন হিসাবে শুধুমাত্র আর ভেক্টরের মানটা দেওয়া থাকবে এবং আর ভেক্টরের সাথে পি অথবা কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ অর্থাৎ θ1 বা θ2 যে কোনো একটা দেওয়া থাকতে পারে। তো এখানে চিত্র অনুযায়ী দেখো আর এবং পি এর মধ্যবর্তী কোণ আমরা θ ধরে নিয়েছি, তাহলে পি এবং কিউ কত হবে এটা তোমার প্রশ্ন হবে। অর্থাৎ ভেক্টর বিভাজন মানে হচ্ছে একটা ভেক্টরকে আমরা দুইটা উপাংশে বিভাজন করব। এই বিভাজনটাকে শুধু বিভাজন না বলে লম্ব উপাংশে বিভাজন বলে। তাহলে আর ভেক্টরটি পি বরাবর মান কত হবে, আর এর cos θ, এবং কিউ বরাবর মান হবে আর এর sin θ। অর্থাৎ cos θ কখন হবে, sin θ কখন হবে। অনেকে বলে থাকে ভূমি বরাবর সবসময় cos θ হবে, উলম্ব বরাবর sin θ হবে। এটা ভুল কথা। ভূমি বরাবর cos θ হবে এটা কোনো কথা না। cos θ সবসময় যে বাহুটার সাথে বা যে বলের দিকে বা যে ভেক্টর রাশির দিকে কোণটা দেওয়া আছে। অর্থাৎ আর এর সাথে যদি পি এর কোণ থাকে তাহলে পি হবে আর cos θ, আর যদি আর এর সাথে কিউ এর কোণ দেওয়া থাকে অর্থাৎ আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ θ হয় তখন কিউ কিন্তু হয়ে যাবে আর এর cos θ আর পি হয়ে যাবে আর এর sin θ। যেমন তুমি এখানে একটা উদাহরণ খেয়াল করো, 250 নিউটন বলকে দুইটা উপাংশে ভাগ করব পি এবং কিউ। তাহলে কিউ এর সাথে কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে কিউ হবে কত 250 cos 30 আর পি হবে কত 250 sin 30। এবার আমরা রিয়েল লাইফে ভেক্টর বিভাজনের কোথায় কোথায় কাজে লাগে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো লন রোলার যখন আমরা ঠেলি
বা টানি, তখন কিন্তু আমরা সেখানে একটি মাত্র বল প্রয়োগ করি। অর্থাৎ ঠেলার ক্ষেত্রেও আমরা একটা এফ বল প্রয়োগ করি, আবার টানার ক্ষেত্রেও আমরা একটি এফ বল প্রয়োগ করে থাকি। সেক্ষেত্রে দেখো, যখন আমরা রোলারটি ঠেলার চেষ্টা করি, তাহলে তখন দেখো, অর্থাৎ লেফট সাইডের চিত্রটা দেখো, আমি যদিও পয়েন্টটা লিখেছি রোলার টানা, কিন্তু এটা শুধু টানা না, ঠেলার জন্য। অর্থাৎ লেফট সাইডে যে চিত্রটা আছে সেখানে ধরে নাও যে আমি রোলারটার উপরে সোজাসুজি একটি এফ বল প্রয়োগ করেছি। তাহলে সেই এফ বলটি কিন্তু ভূমি বরাবর ভেদ করে চলে গিয়েছে। তাহলে এই এফ বলটি যদি ভূমির সাথে, অর্থাৎ ভূমি বরাবর এক্স অক্ষ বরাবর থিটা কোণ তৈরি করে থাকে, তাহলে ওই ভূমি বরাবর এফ বলের একটা উপাংশ কাজ করবে, সেটা হবে এফ এর কস থিটা। আর ঠিক নিচে, অর্থাৎ বস্তুটার ওজন যেদিকে ক্রিয়া করে সেই দিকে আরেকটি উপাংশ কাজ করবে, সেটি হলো এফ এর সাইন থিটা। তাহলে এখানে ব্যাপারটা এরকম হলো, দেখো, নেট ওয়েট মানে হলো বস্তুটির যে ওজন, অর্থাৎ রোলারের তো একটা নিজস্ব ওজন ছিল, সেটা এমজি ছিল, কিন্তু আমি ঠেলার কারণে একটা নতুন বল কিন্তু এমজি বরাবর চলে গেল, সেটা কত? এফ এর সাইন থিটা। অর্থাৎ নতুন ওজন হয়ে যাবে এমজি প্লাস এফ এর সাইন থিটা। আর এফ কস থিটা যেটা ছিল আনুভূমিক বরাবর, এইটাই কিন্তু রোলারটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জন্য এটাকে আমি এখানে ইফেক্টিভ ফোর্স নাম দিতে পারি, অর্থাৎ কার্যকরী বল। এই বলটা দিয়েই সামনের দিকে যাবে। এবার তুমি ডান পাশের চিত্রে খেয়াল করো, এফ বল দিয়ে যখন তুমি টানতেছো ভূমির সাথে থিটা কোণ দিয়ে, তখন কিন্তু ভূমি বরাবর এফ কস থিটা হচ্ছে তোমার ইফেক্টিভ ফোর্স, এবং এফ সাইন থিটা উপরের দিকে কাজ করছে। উপরের দিকে কাজ করলে নেট ওয়েট কি হচ্ছে দেখো, এমজি কাজ করছে নিচের দিকে আর বল কাজ করছে উপরের দিকে। তাহলে কি হবে, উপরের দিকে যে বলটা আছে সেই বলটা ওজন থেকে বরং মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বস্তুটা একটু হালকা হয়ে যাবে। তখন তোমার যে ইফেক্টিভ ফোর্সটা ছিল সেই ইফেক্টিভ ফোর্স কিন্তু খুব সহজেই বস্তুটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবে। তাহলে ঠেললে কি হলো, নেটওয়েট বেড়ে গেল, আর টানার সময় কি হলো, নেটওয়েটটা কমে গেল। কার্যকর বল কিন্তু দুই ক্ষেত্রেই একই ছিল। সুতরাং একই কার্যকর বল দিয়ে ঠেলার থেকে টানলে খুব দ্রুত তুমি বস্তুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। ভেক্টর বিভাজনের আমরা আরও কিছু উদাহরণ দেখি। অর্থাৎ লেফট সাইডে দেখো 2 নম্বর পয়েন্টে লেখা আছে দড়ি দিয়ে নৌকা টানা। অর্থাৎ যখন নদীতে অনেক স্রোত থাকে তখন মাঝি নৌকাতে দড়ি বেঁধে কিনারে হাঁটতে থাকে এবং দড়ি ধরে টানতে থাকে, তখন নৌকাটা ঠিক সোজাসুজি যেতে থাকে। এখন প্রশ্ন করতে পারো, নৌকাটি কেন কিনারে চলে যায় না? হ্যাঁ, সেটা আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করছি। দেখো, ধরে নিলাম একজন লোক নৌকাটিকে এফ বল দিয়ে টানা শুরু করেছে, অর্থাৎ এফ বলে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। তখন দেখো এফ বলের দুইটা উপাংশ তৈরি হবে, একটি হচ্ছে এফ এর কস থিটা এবং একটি হচ্ছে এফ এর সাইন থিটা। এখন কস থিটা কেন ভূমি বরাবর আছে? কারণ আমরা দেখো এফ এর সাথে যে আনুভূমিক উপাংশ তার কোণটাকে থিটা ধরে নিয়েছি। যদি তুমি উল্টা পাশটাকে থিটা ধরো সেক্ষেত্রে তোমার এখানে সাইনের জায়গায় কস বসবে, কসের জায়গায় সাইন বসবে। কারণ আমরা বিভাজন মানেই পড়তেছি যে যেই বলটাকে আমরা বিভাজিত করব সেই বলটার সাথে আমার কোণটা জানতে হবে। অর্থাৎ এখানে আনুভূমিক যে বলটা সেই বলের সাথে কিন্তু এফ এর কোণটা আমরা এখানে থিটা ধরে নিয়েছি। সুতরাং আনুভূমিক বরাবর এফ এর কস থিটা হবে, উল্লম্ব বরাবর এফ এর সাইন থিটা হবে। তাহলে দেখো এফ সাইন থিটা কী করে, নৌকাটিকে কিনারে টেনে নিয়ে যেতে চায়, আর এফ কস থিটা নৌকাটিকে সামনের দিকে ওই লোকটির সমান্তরালে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে চায়। এখানে এফ সাইন থিটা যেটা কিনারে নিয়ে যেতে চায় সেটা নিয়ে গেলে তাহলে তো আর ওই লোকটি নৌকাটিকে সামনে নিয়ে যেতে পারবে না। এই জন্য নৌকার উপরে কোনো একটা ব্যক্তিকে বসিয়ে রাখা হয়, সে যেন হালের সাহায্যে বা তার বৈঠার সাহায্যে ওই এফ সাইন থিটাকে কাটাকাটি করে দিতে পারে। সুতরাং সেখানেও কিন্তু ইফেক্টিভ ফোর্স এফ কস থিটাই থাকে এবং সেটাই নৌকাটিকে সামনের দিকে নিয়ে যায়। এবার একটু 3 নম্বর চিত্রে খেয়াল করো। দেখো, টপিকটার নাম দেওয়া হয়েছে ট্রলি ব্যাগের হাতল একটু লম্বা করা হয়। আচ্ছা, এই লম্বা করার পেছনের কারণ কি? দেখো, যখন ট্রলি ব্যাগের হাতলটা ছোট, আমি যদিও ভালো চিত্র আঁকতে পারি না, তুমি এই অংশটাকে একটা ট্রলি ব্যাগ ধরে নাও এবং এফ বরাবর তুমি টেনে নিয়ে যাচ্ছ। তাহলে এফ বরাবর টান দেওয়ার সাথে সাথে তোমার একটা বল দুইটা উপাংশে বিভাজিত হয়ে যাবে। একটা হবে এফ কস থিটা এবং ঠিক সোজাসুজি যাবে, অর্থাৎ উপরের দিকে এফ সাইন থিটা। যদিও এখানে এফ সাইন থিটা আমি দেখাইনি। এফ সাইন থিটা কী করবে, ওজন হ্রাস করার চেষ্টা করবে, ঠিক যেমন আমরা লন রোলার টানার ক্ষেত্রে দেখেছিলাম। আর এফ কস থিটাটা হচ্ছে কার্যকরী বল। এখন দেখো, তুমি একই বল দিয়ে টেনেছো,
দুই ক্ষেত্রেই দেখো, এক ক্ষেত্রে হচ্ছে প্রথম ক্ষেত্রে ট্রলি ব্যাগের হাতলটা ছোট এবং দ্বিতীয় ক্ষেত্রে হাতলটা বড়। এখন হাতলটা ছোট হলে কি হবে, ভূমির সাথে উৎপন্ন কোণটা বড় হবে, আর হাতলটা বড় হলে ভূমির সাথে উৎপন্ন কোণ ছোট হবে। তাহলে যখন উৎপন্ন কোণ ছোট সেই ক্ষেত্রে কিন্তু cos থিটার মানটা বেশি আসবে। অর্থাৎ তুমি কথার কথা 100 নিউটন বল দিয়ে টেনেছো, তাহলে দুই ক্ষেত্রেই তুমি 100 নিউটন বল দিয়ে টানছো, কিন্তু যে ক্ষেত্রে হাতলটা লম্বা রাখা হয়েছে সেক্ষেত্রে বস্তুটা খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে এবং তোমার কষ্ট কম হবে। কেন? কারণ F cos থিটার মান বেড়ে যাবে, কারণ থিটা যত কম হবে টোটাল ভ্যালুটা তত বেশি আসবে। এবার আমরা লাস্ট যে পোর্শনটা আছে, অর্থাৎ 4 নাম্বার যে অংশটা, মানুষ কীভাবে হাঁটতে পারে, এখানেও কিন্তু ভেক্টর বিভাজনের প্রয়োগ রয়েছে। অর্থাৎ মানুষ যখন হাঁটতে যায় তখন সে কিন্তু একটু তির্যকভাবে বল প্রয়োগ করে। অর্থাৎ সে দেখো তির্যকভাবে মাটির দিকে বল প্রয়োগ করছে। এখন মাটি কিন্তু একটা প্রতিক্রিয়া বল আর প্রোভাইড করে। এই প্রতিক্রিয়া বল তুমি যদি দুইটা উপাংশে ভাগ করো, একটা আর cos থিটা এবং একটা আর sin থিটা। এখানেও কিন্তু থিটা আমরা লোকটির পায়ের সাথে ভূমির উৎপন্ন কোণ ধরেছি, তাহলে ভূমি বরাবর cos হবে এবং উল্লম্ব বরাবর sin আসবে। অর্থাৎ আর এর cos থিটা লোকটিকে সামনের দিকে নিয়ে যাবে, আর আর sin থিটার কাজ কি হবে, ওই লোকটির যে ওজন mg আছে যেটা নিচের দিকে ক্রিয়াশীল, সেই mgকে ব্যালেন্স করা, অর্থাৎ লোকটি যেন পড়ে না যায় সেদিকে খেয়াল করবে, অর্থাৎ সেদিকে খেয়াল রাখবে। F sin থিটা বা আর sin থিটার মানটা আর আর cos থিটাটা কার্যকরী বল বা ইফেক্টিভ ফোর্স হিসাবে সামনের দিকে নিয়ে যাবে। তাহলে এখানে যতগুলা বলা হলো, যে 3-4টি উদাহরণ দেওয়া হলো, এগুলি সবই হচ্ছে ভেক্টর বিভাজনের প্রয়োগ। এখন ভেক্টর সংযোজনেরও কিন্তু প্রয়োগ আছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে যখন কোনো পাখি ডানা মেলে সামনের দিকে উঠতে চায়, তখন সে কিন্তু তার 2 ডানা দিয়েই বল প্রয়োগ করে, অর্থাৎ 2 ডানা দিয়ে 2টা বল প্রয়োগ হয়, কিন্তু সে কিন্তু একটা ডিরেকশানে যায়, অর্থাৎ 2টি বল প্রয়োগ করে তার যে লব্ধিটা আসে সে লব্ধি বরাবর সে সামনের দিকে যেতে থাকে। আবার আমরা যখন সাইকেলের প্যাডেল করার বিষয়ে দেখি, অর্থাৎ আমরা যখন সাইকেল চালাই তখন আমরা সাইকেলের উপর একটা বল প্রয়োগ করি, সেই বলটা 2টা উপাংশে বিভাজিত হয়ে যায়, অর্থাৎ এখানে বিভাজনের ব্যবহার হয়। সো সংযোজন এবং বিভাজন কিভাবে বুঝবে, যেখানে দেখবে একের অধিক বল আছে, তার মানে সেখানে কি একের অধিক বল মিলে একটি বল আসবে, তার মানে সংযোজন। আর যেখানে একটি বল ক্রিয়াশীল থাকবে সেখানে কিন্তু বিভাজন কথাটি আসবে। তাহলে আমরা আজকের লেকচার থেকে শিখলাম সরণ ভেক্টর, অবস্থান ভেক্টর, আয়ত একক ভেক্টর, এবং কিভাবে সরণ ভেক্টর নির্ণয় করতে হয় এবং কিভাবে ভেক্টর রাশি দেওয়া থাকলে তার মান নির্ণয় করতে হয়, সাথে সাথে ভেক্টর বিভাজন কিভাবে করে একটা ভেক্টরকে, এবং তার কয়েকটি ব্যবহার কিন্তু আমরা খুব সহজে শিখে ফেললাম।